স্বাগত নিউজ 24 সকাল ৯টার বিরতিহীন সংবাদে আপনাদের সাথে রয়েছে রাশেদ ইমাম। শুরুতেই করোনা ভ্যাকসিনের খবর। সিরাম ইনস্টিটিউটের ভারতে উৎপাদিত অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার করোনা ভ্যাকসিন আমদানির অনুমতি দিয়েছে ওষুধ প্রশাসন অধিদপ্তর। সোমবার ভ্যাকসিন আমদানিতে বেক্সিমকোকে এনওসি দেয় অধিদপ্তর। নিউজ 24-কে নিশ্চিত করেন ওষুধ প্রশাসন অধিদপ্তরের পরিচালক ও মুখপাত্র আয়ুব হোসেন। তিনি জানান, নো অবজেকশন সার্টিফিকেট দেয়া হয়েছে। এর আগে দুপুরে এনওসি চেয়ে আবেদন করে বেক্সিমকো। ভারতের সেরাম ইনস্টিটিউটের বক্তব্য নিয়ে গণমাধ্যমে ধূম্রজাল সৃষ্টির পর টিকার এই অনুমোদন দেয়া হলো। ওটা তো অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা, যেটা ভারত সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া থেকে আমরা যেটা চুক্তিবদ্ধ হয়েছে সরকার, সেটাই অনুমোদন। তো আমরা এনওসির মাধ্যমে ওটা আমদানি করার অনুমোদন দিয়ে দিছি। ওটা এখন যারা অ্যাপ্লিক্যান্ট বেক্সিমকো, ওরা সেটা আমদানি করতে পারবে না, আর বাধা নেই, এই সরকার পাবে এটা। এর আগে ত্রিপক্ষীয় চুক্তি অনুযায়ী ভারতের কাছ থেকে ঠিক সময়ে বাংলাদেশ কোভিড-19 ভ্যাকসিন পাবে কিনা তা নিয়ে তৈরি হয় ধূম্রজাল। ভারত থেকে রপ্তানি বন্ধের খবরে যখন স্বাস্থ্যমন্ত্রী আলোচনা চালিয়ে যাওয়ার কথা বলছেন, তখন একই মন্ত্রণালয়ের সচিব বলেছেন ফেব্রুয়ারিতেই টিকা পাবেন তারা। অন্যদিকে সিরাম ইনস্টিটিউট প্রধানের ওই বক্তব্য ভারত সরকারের বক্তব্য না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। তবে এই ত্রিপক্ষীয় চুক্তি ভারতের নিষেধাজ্ঞার আওতায় পড়বে না বলে নিশ্চিত করেছে বেক্সিমকো। বিস্তারিত জানাচ্ছেন লাকমিনা জেসমিন সোমা। গেল 5 নভেম্বর অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার 3 কোটি ডোজ করোনা ভাইরাসের টিকা কিনতে সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া এবং বাংলাদেশের বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের সাথে চুক্তি করে সরকার। হঠাৎ করেই রবিবার রাতে আন্তর্জাতিক গণমাধ্যমে খবর আসে, নিজেদের চাহিদা না মিটিয়ে ভ্যাকসিন রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করেছে ভারত সরকার। এ নিয়ে সোমবার সকাল থেকেই বাংলাদেশের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে শুরু হয় তোলপাড়। দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী চুক্তির উপর আস্থা রেখে ভারতের সাথে আলোচনা চালিয়ে যাওয়ার আশ্বাস দেন। এই বিষয়ে আমরা আলোচনা চালিয়ে যাচ্ছি। পরবর্তী পদক্ষেপ যখন আমরা পাবো বা জানতে পারবো, তখন আপনাদেরকে জানাবো। বাট এই মুহূর্তে এটুকুই বলছি যে আমরা নিরাশ হচ্ছি না, এবং আমাদেরকে ওনারা আশ্বস্ত করেছেন যে আমাদের যে ইন্টারন্যাশনাল কন্ট্রাক্ট আছে সেটা তারা অনার করবেন। এতটুকু আমরা পেয়েছি আর কি। একই ব্রিফিংয়ে ঢাকার ভারতীয় হাইকমিশনের সাথে ফলপ্রসূ আলোচনার তথ্য দেন স্বাস্থ্য সচিব। যদি 3 সপ্তাহের মধ্যে ডব্লিউএইচওর অনুমোদন তারা নিয়ে আসতে পারে, তাহলে আমাদের সময় বলা ছিল ফেব্রুয়ারিতে পাবো। তো 3 সপ্তাহ, এখন তো ফেব্রুয়ারি মাস আসতে আমাদের 3-4 সপ্তাহ আছেই বাকি, কাজে ডিলে হওয়ার কোনো অবকাশ নাই। স্বাস্থ্য মন্ত্রণালয়ের মন্ত্রী ও সচিবের এমন সমন্বয়হীন বক্তব্যের কয়েক ঘন্টা পর রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। জানান, গণমাধ্যমে দেওয়া সেরাম ইনস্টিটিউটের প্রধানের ওই বক্তব্য ভারত সরকারের নয়। কোনো ধরনের ব্যান এটার উপর অ্যাপ্লিকেবল হবে না। তো এই নিয়ে আমাদের কোনো চিন্তার কারণ নেই। ওনারা বলেছেন যে বাংলাদেশ মাস্ট নট বি কনসার্ন অ্যাবাউট ইট। 2 নম্বর, উনি বলেছেন যে সেরাম কোম্পানির সিইও যেটা বক্তব্য দিয়েছেন এইটা ওনার ব্যক্তিগত, এটা ভারত সরকারের কোনো পলিসি না। আসলে কবে নাগাদ ভ্যাকসিন পাওয়া যাবে তা স্পষ্ট না করলেও ভারতের স্থানীয় গণমাধ্যমে দেশটির পররাষ্ট্র সচিব জানিয়েছেন, সিরামের বক্তব্যে বাংলাদেশের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। ভ্যাকসিন রপ্তানিতে হঠাৎ তৈরি হওয়া এই চিত্রপটে যখন এমনই ধূম্রজাল, তখন দীর্ঘ ব্রিফিংয়ে বেক্সিমকো জানায় তাদের চুক্তি ভারতের নিষেধাজ্ঞার আওতায় পড়বে না। নিউজ এসছে এক্সপোর্ট বন্ধ টন্ধ, এটা নিয়ে একটা ওয়ার্ল্ড ওয়াইড একটা টেনশন হতে পারবে। আমার রিকোয়েস্ট থাকবে যত তাড়াতাড়ি আমাদের সরকারের পার্ট যেটা আছে সেটা হচ্ছে, এক হচ্ছে ওদের অ্যাডভান্সের টাকাটা পাঠিয়ে দেওয়া অ্যাজ পার দি এগ্রিমেন্ট, এবং আরেকটা ভেরি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে রেজিস্ট্রেশন। বিভিন্ন গণমাধ্যমে আসা সিরাম ইনস্টিটিউটের বক্তব্যে ভ্যাকসিন রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি না হলেও কিছুটা বিলম্বিত হতে পারে বলে আভাস পাওয়া যাচ্ছে। লাকমিনা জেসমিন সোমা, নিউজ 24, ঢাকা। আইসোলেশনে থেকেই নতুন বছর শুরু করলো করোনা আক্রান্ত শিক্ষা ব্যবস্থা। ভবিষ্যৎ কি, এই প্রশ্ন সবার। সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহসানুল হক মিলন বলছেন, শিক্ষা নিয়ে সরকারের পরিকল্পনা অনেক, কিন্তু বাস্তবায়ন সামান্যই।
আর বিদ্যমান কারিকুলামে পরিবর্তন আনার সরকারি পরিকল্পনাকে ইতিবাচক বলছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ.ম.স. আরিফিন সিদ্দিক। সজল দাসের রিপোর্ট। চলছে নতুন বছরে নতুন বই বিতরণ। গত বছরের 17 মার্চের পর শিক্ষা খাতের দৃশ্যমান কোনো আয়োজন। করোনা সঙ্গী করেই শুরু হলো নতুন শিক্ষাবর্ষ। অনিশ্চয়তায় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকরা। এভাবে আর কতদিন? কিভাবে ক্ষতি পোষাবে শিক্ষার্থীরা? এই প্রশ্ন সবার। শুধু মুখে না বলে করোনার ক্ষতি পোষাতে সরকারকে পরিকল্পনা বাস্তবায়নের কথা বলছেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহসানুল হক মিলন। সৃজনশীল পদ্ধতি যেটা অনেক দিন আগেই হওয়ার কথা ছিল হয়েছে, কিন্তু সেটার উপর সরকার কোনো কাজ করছে না। সব মিলিয়ে শিক্ষা শুধু মুখে বলছে, মূলত কোনো কাজ হচ্ছে না। স্বাস্থ্য সুরক্ষায় সরকারের বর্তমান পদক্ষেপকে ইতিবাচক বলছেন এই শিক্ষাবিদ। সাপ্তাহিক ছুটি, অন্যান্য ছুটিগুলোকে ত্যাগ করে ছুটিগুলোকে বাদ দিয়ে যদি তারা শিক্ষা কার্যক্রম চালাতে পারেন, যখন ছেলেমেয়েরা স্কুলে আসবে বা কলেজে আসবে, তখন সেটিও হয়তো কিছুটা সাহায্য করবে আমাদের। তবে এটি ঠিক যে জীবনকে রক্ষার জন্য সব ক্ষতি আমাদের এখন স্বীকার করে নিতে হবে। কারিকুলামে পরিবর্তন আনার সরকারি পরিকল্পনাতেও একমত শিক্ষা সংশ্লিষ্টরা। বলছেন একমুখী কর্মনির্ভর শিক্ষা ব্যবস্থা বাস্তবায়নের কথা। অতি দ্রুত প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত প্রাথমিক শিক্ষার বিস্তার ঘটানো, কাঠামোগত যে পরিবর্তন প্রয়োজন সেই পরিবর্তন করে দ্রুত এই ব্যবস্থা নিশ্চিত করা। দেশে শিক্ষিত ছেলেমেয়েরা চাকরি পাচ্ছে না, অতএব এতেই প্রমাণিত হয় যে কার্যকরীর ক্ষেত্রে শিক্ষার কোনো প্রভাব বিস্তার করছে না। দেশে কারিগরি শিক্ষাকে প্রচন্ড গুরুত্ব দিয়ে প্রত্যেকটি উপজেলা লেভেলে এসএসসি এন্ড এইচএসসি ভোকেশনাল করতে হবে, ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট করতে হবে। করোনা দেশের শিক্ষা ব্যবস্থায় যে ক্ষতের সৃষ্টি করছে তা পুষিয়ে নিতে অবশ্যই সরকারি পরিকল্পনার যথার্থ বাস্তবায়ন করতে হবে। তা না হলে চরম অনিশ্চয়তায় পড়বে সমগ্র শিক্ষা কার্যক্রম, যা ভোগাবে ভবিষ্যৎ প্রজন্মকে। এমনটাই বলছেন শিক্ষা সংশ্লিষ্টরা। সজল দাস, নিউজ 24, ঢাকা। এরশাদবিহীন জাতীয় পার্টি কেমন চলছে? প্রতিষ্ঠাতা হুসেইন মোহাম্মদ এরশাদের অবর্তমানে দল ভাঙেনি, এটি কি দলের বড় অর্জন বলে মনে করছেন নেতারা। নানা চড়াই উতরাই পেরিয়ে দল এখন আরও সুসংগঠিত বলে দাবি নেতাদের। তবে ভবিষ্যতে যারা দল ভাঙার চেষ্টা করবে কিংবা বের হয়ে যাবে তারা টিকে থাকতে পারবে না, এমন মত তাদের। বিস্তারিত হাসান পারভেজের প্রতিবেদনে। দিন আবার ফিরে আসুক বারবার। জাতীয় পার্টির আত্মপ্রকাশ ঘটে 1986 সালের 1 জানুয়ারি। পরে দলে ভাঙন দেখা দিয়েছে কয়েকবার। 1996 সালে প্রথম ভাঙনে তৎকালীন মহাসচিব আনোয়ার হোসেন মঞ্জু আলাদা হয়ে গিয়েছিল। এর পরের মহাসচিব নাজিউর রহমান মঞ্জুরও আলাদা হয়ে বাংলাদেশ জাতীয় পার্টি গঠন করেন। দলে আরেক মহাসচিব কাজী জাফর আহমেদের হাত দিয়েও হয়েছে পৃথক দল। তবে ভালো অবস্থায় নেই কেউই। আগের সব ভাঙনে নিজেই সামাল দিয়েছিলেন দলের প্রতিষ্ঠাতা এরশাদ, কিন্তু সাবেক রাষ্ট্রপতি ও দলটির প্রয়াত চেয়ারম্যান মৃত্যুর পর দলের নেতৃত্ব নিয়ে জিএম কাদের ও রওশন এরশাদের মাঝে দ্বন্দ্ব দেখা দিয়েছিল। তবে জাতীয় পার্টির নবম কেন্দ্রীয় সম্মেলনে রওশন এরশাদকে প্রধান পৃষ্ঠপোষক আর জিএম কাদের চেয়ারম্যান হওয়ার পর দলের ভাঙন থামে। এরপর নেতাকর্মীদের মাঝে চাপা অসন্তোষ থাকলেও প্রকাশ্যে আর দ্বন্দ্ব দেখা দেয়নি। এইবারই মানুষ ধরে নিচ্ছে যে জাতীয় পার্টি নামে কোনো পার্টি থাকবে না, বা থাকলেও খণ্ড বিখণ্ড হয়ে থাকবে। সর্বস্তরের নেতাকর্মী সংগঠক, অঙ্গ সংগঠন সবাই ঐক্যবদ্ধ হয়ে প্রমাণ করেছে জাতীয় পার্টি আগের থেকে আরো বেশি শক্তিশালী। অবশ্যই এটি একটি বড় অর্জন। ভবিষ্যতে দলের ভাঙ্গনের সম্ভাবনা নেই বলেও মত দিচ্ছেন শীর্ষ নেতারা। যারা দল বিভক্ত করবেন তাদেরও অভিজ্ঞতা আছে। একটা পরিপক্ক মানুষ তো ভুল করতে পারে না, সেই জন্য দল ঐক্যবদ্ধ আছে এবং আগামী দিনে দলে কোনো রকমের বিভক্তি হবে এটা আমি কোনোভাবেই সন্দেহ করতে পারি না। তবে জাতীয় পার্টির সাবেক এই নেতা বলছেন এরশাদের আদর্শ থেকে বিচ্যুত হলেই দলটির অস্তিত্ব হুমকির মুখে পড়বে। জাতীয় পার্টির ভিত্তি হলো এরশাদ। যতদিন পর্যন্ত এরশাদকে তারা ধরে রাখবে, এরশাদের ইমেজ, এরশাদের রাজনীতি যতদিন তারা ধারণ করবে ততদিন পর্যন্ত এটা এইভাবেই থাকবে, এটা ভাঙবে না। যখন তারা সেখান থেকে সরে আসবে, সেখান থেকে বিচ্যুত হবে, যেদিন ডিভিশন আসবে, ভাঙন আসবে। এরশাদের মৃত্যুর পরপরই জাভা শিবিরে নতুন করে আলোচনায় আসেন তার সাবেক স্ত্রী বিদিশা। সম্প্রতি তিনি আরেকটি মন্তব্য করে তোপের মুখে পড়েছেন রংপুরবাসীর। হাসান পারভেজ, নিউজ 24, ঢাকা।
সুষ্ঠু নির্বাচনের জন্য আওয়ামী লীগ কখনোই তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তীকালীন সরকার বহাল করবে না। সেটি প্রতিষ্ঠায় সব রাজনৈতিক শক্তিকে এক হয়ে সংগ্রাম করতে হবে। দেশের রাজনৈতিক সংকট উত্তরণে এটাই এখন একমাত্র উপায় বলে মনে করেন অধ্যাপক আসিফ নজরুল। বলছেন, বিএনপিকে শাস্তি দিতে গিয়ে রাতের ভোটের মাধ্যমে মানুষের ভোটাধিকার হরণের কোনো অধিকার নেই আওয়ামী লীগের। বিস্তারিত তৌহিদ শান্তর প্রতিবেদনে। সম্প্রতি দেশের ৪২ জন বিশিষ্ট নাগরিক, প্রধান নির্বাচন কমিশনার এবং অন্য কমিশনারদের অর্থ আত্মসাৎ সহ একাধিক অনিয়মের অভিযোগ তুলে ধরে রাষ্ট্রপতির কাছে চিঠি দেন। দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখে সিইসি সহ সব কমিশনারকে অপসারণে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনে রাষ্ট্রপতির কাছে অনুরোধ জানান। এই বিশিষ্টজনদের মধ্যে অন্যতম অধ্যাপক আসিফ নজরুল বলছেন, দেশের সমসাময়িক সংকটগুলোর প্রধান অন্তরায় মানুষের ভোটাধিকার হরণ। ভোটাধিকার শুধু আওয়ামী লীগের লোকের বা বিএনপির লোকের আছে সেটা না, ভোটাধিকার বাংলাদেশের 16 কোটি মানুষের। তো এটা যখন হরণ করা হয় তখন এই জিনিসটা মাথায় রাখা উচিত যে আমি বিএনপিকে অতীত কাজের জন্য একটা পানিশমেন্ট দিয়ে দিলাম, ভোটই করতে দিলাম না, রাতের বেলা সব ভোট কেটে নিয়ে গেলাম, বিএনপিকে একটা উপযুক্ত জবাব দিলাম। জবাবটা কি বিএনপিকে দেওয়া হলো নাকি 16 কোটি মানুষকে দেওয়া হলো, 16 কোটি ভোটারকে দেওয়া হলো? আওয়ামী লীগ যে বাংলাদেশের ইতিহাসে জঘন্যতম দুটা ইলেকশন করেছে 2014 সনে এবং 18 সনে, বিএনপি অতীত পাপ করেছে, বিএনপিকে জবাব দেওয়া হয়েছে, আওয়ামী লীগকে কি জবাবটা দেওয়া হয়েছে? এই জায়গাটা আমাদের ফেরত আসতে হবে যে ভোটাধিকার কেড়ে নিয়ে আপনি একটা দল আরেকটা দলকে পানিশমেন্ট দিতে পারবে না। তিনি মনে করেন এই মুহূর্তে বাংলাদেশে বাক স্বাধীনতা গণতন্ত্রের মতোই হুমকির মুখে। আজকে আপনি বিএনপিকে দমন করবেন, বিএনপি আপনাকে বাক স্বাধীনতা দেয়নি, পলিটিক্যাল স্পেস দেয়নি, আপনি কাকে স্পেস দিচ্ছেন? আপনি বাম দলকে দিচ্ছেন? আওয়ামী লীগকে জিজ্ঞেস করছি, আপনি বাম দলকে দিচ্ছেন? আপনি নুরুল হক নূরকে দিচ্ছেন? আপনি ইসলামী রাজনীতি করে যারা তাদের দিচ্ছেন? আপনি সিপিবিকে দিচ্ছেন? ডক্টর কামালকে দিচ্ছেন? কাকে দিচ্ছেন? গণতন্ত্র ফিরবে এমন আশা ব্যক্ত করলেও এজন্য সংগ্রামের কোনো বিকল্প নেই মনে করেন এই অধ্যাপক। জাস্ট একটা নির্বাচনকালীন সরকার ব্যবস্থায় যেতে হবে, বিশেষ নির্বাচন ব্যবস্থা, সেটা প্রতিষ্ঠার সংগ্রাম করতে হবে। সেটা আওয়ামী লীগ কখনো দিবে না, এটা প্রতিষ্ঠার জন্য গণ আন্দোলন করতে হবে। অতীতে বাংলাদেশে যে কোনো স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ তখনই বিজয়ী হয়েছে যখন সব রাজনৈতিক শক্তি এক হয়েছে। তো বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা যে আগুন লেগেছে, এটা বাসায় আগুন লাগার চেয়ে অনেক বড় সংকট। এখানেও কে কোন দল করে এগুলি জিজ্ঞেস করা উচিত না। সমস্ত দল মিলে এরশাদ সরকার এবং বিএনপি সরকারের বিরুদ্ধে যখন গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন করেছিল, যেভাবে করেছিল ঠিক একইভাবে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধেও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন করতে হবে, সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আসিফ নজরুল মনে করেন জাতীয় নেতাদের নিয়ে তর্ক না করে নজর দিতে হবে সমসাময়িক বিষয়ে, তাহলেই জাতি এগিয়ে যাবে। বিরোধী দলের দোষ কতটুকু, নির্বাচন ব্যবস্থা নিয়ে। তৌহিদ শান্ত, নিউজ 24, ঢাকা। এবারে পৌর নির্বাচনের খবর। ষোলো জানুয়ারি দ্বিতীয় ধাপের পৌর নির্বাচনের ভোট। এরই মধ্যে চলছে প্রচারণা। প্রতিশ্রুতি, অভিযোগ আর পাল্টা অভিযোগের বন্যা বইয়ে চলছে ভোটারদের মন জয়ের চেষ্টা। এ বিষয়ে বিস্তারিত জানাতে সিরাজগঞ্জ ও দিনাজপুর থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আব্দুস সামাদ সায়েম এবং ফখরুল ইসলাম পলাশ। শুরুতেই সিরাজগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুস সামাদ সায়েম। সায়েম, স্বাগত আপনাকে, শুভ সকাল। সায়েম, ভোটের মাঠ কতটা জমে উঠেছে পৌর নির্বাচনকে ঘিরে দর্শকদের জানাবেন। ধন্যবাদ রাশেদ। সিরাজগঞ্জের পৌরসভায় এবং প্রতিটি পৌরসভায় যে প্রার্থী এবং সমর্থকরা রয়েছে তাদের কিন্তু প্রচারণায় মুখরিত হয়ে উঠেছে। আমি এই মুহূর্তে রয়েছি সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌরসভা। এই পৌরসভায় কিন্তু প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে, এর মধ্যে আওয়ামী লীগ প্রার্থী এবং বিএনপি প্রার্থী এবং বিএনপির একজন বিদ্রোহী প্রার্থী রয়েছেন। তবে প্রচারণায় কিন্তু দু দলই কিন্তু আসলে সমান তালে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তারা দিচ্ছেন নানা প্রতিশ্রুতি, তারা উল্লাপাড়া পৌরসভাকে মডেল পৌরসভা গড়ে তুলবে এবং বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে কিন্তু ভোটারদের দ্বারে যাচ্ছেন এবং ভোট প্রার্থনা করছেন। এবং এই ভোটের পরিবেশ নিয়ে আসলে যে আমি রয়েছে বিএনপি যে ঘটনা, সেই বিএনপি প্রার্থীর সাথে একটু কথা বলবো। জনাব আজাদ হোসেন, যে এই যে নির্বাচন শুরু হচ্ছে, এই ভোটের পরিবেশ এবং আপনাদের জয়ের ব্যাপারে কতটুকু আশাবাদী?
নির্বাচনে আসলে আমাদের জয়ের ব্যাপারে অনেক আশাবাদী, কারণ মানুষ মানে অবরুদ্ধ হয়ে আছে, মানুষ শ্বাস ফেলতে পারছে না। দেশের মানুষ গণতন্ত্র বলতে কিছু নাই। যদি সুষ্ঠু ভোট হয় আমি 100% আশাবাদী, ইনশাল্লাহ আমার বিজয় সুনিশ্চিত। এবং আপনি একটা জিনিস মনে রাখেন, মানুষ ধানের শীষে ভোট দেওয়ার জন্য অনেক আকাঙ্ক্ষা নিয়ে বসে আছে, এবং সেই ভোট যদি মানুষ দিতে পারে, সুষ্ঠু ভোট হতে পারে, ব্যালটে যদি সুষ্ঠু ভোট নিতে পারে এবং তার যদি প্রতিফলন ঘটে, ইনশাল্লাহ আমরা অনেক আশাবাদী যে আমাদের বিজয় সুনিশ্চিত। ধন্যবাদ আপনাকে। আসলে রাশেদ, আপনি শুনছিলেন যে বিএনপি প্রার্থী যেটা বলছে, যদি জনগণ ভোট দিতে পারে তাহলে কিন্তু আসলে বিএনপি যিনি রয়েছেন তিনি কিন্তু বিজয় সুনিশ্চিত করছেন। এছাড়াও কিন্তু অন্যান্য কাউন্সিলর এবং মহিলা কাউন্সিলর যারা আছে তারাও কিন্তু মাঠে রয়েছেন। আসলে 16 জানুয়ারি অপেক্ষা করতে হবে যে কি আর গলায় বিজয়ের। সাইম, আপনাকে ধন্যবাদ সংযুক্ত হবার জন্য। দর্শক, আমাদের সহকর্মী আব্দুল সামাদ সাইম সিরাজগঞ্জ থেকে জানাচ্ছিলেন ভোটের মাঠের খবর। এবারে দিনাজপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফখরুল ইসলাম পলাশ। পলাশ, স্বাগত আপনাকে। শুভ সকাল পলাশ, একই প্রশ্ন আপনার কাছে, ভোটের মাঠ কতটা জমে উঠেছে এখন দিনাজপুরে? সকাল রাশেদ, আসলে আমি আপনাকে একটু জানিয়ে রাখি যে দিনাজপুরের 16 জানুয়ারি যে নির্বাচন, সেই নির্বাচনে কিন্তু মোট 3টি পৌরসভায় অনুষ্ঠিত হবে এবং এই পৌরসভার মধ্যে একটি পৌরসভা হচ্ছে ইভিএমে ভোট গ্রহণ হবে, সেটি হচ্ছে বীরগঞ্জ পৌরসভা। আমি এই মুহূর্তে বীরগঞ্জ পৌরসভায় রয়েছি। আমি একজন প্রার্থীর সাথে কথা বলবো। তিনি হচ্ছেন জাতীয়তাবাদী দলের ধানের শীষ প্রতীক প্রাপ্ত প্রার্থী, উনি হচ্ছেন মোকাররম হোসেন পলাশ। তার কাছে আমি জিজ্ঞেস করবো, আসলে আপনি একটু আগে বলতেছিলেন কথা, তো একটু বলবেন যে আসলে কিরকম পরিবেশ চাচ্ছেন আসলে নির্বাচনে? আসসালামু আলাইকুম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় সিদ্ধান্তে এই নির্বাচনে অংশ নেওয়া, এটা আমাদের জনগণের ভোটের অধিকার আদায়ের একটা আন্দোলনেরই অংশ। এখানে আমাদের বিএনপির ব্যাপক জনপ্রিয়তা আছে। আমি আশা করব যে প্রশাসন এবং আরও এর সঙ্গে সংশ্লিষ্ট যারা আছেন, নির্বাচন কমিশনের যে সমস্ত কর্মকর্তাকারী যারা আছেন, সকলেই এখানে একটা রাশেদ, আপনি যেমনটা শুনছিলেন, আসলে এখানকার যে ধানের শীষ প্রতীক যে প্রার্থী রয়েছেন তিনি বলছেন যে একটি সুষ্ঠু একটি নির্বাচন উপহার দেবে। পলাশ, আপনাকে ধন্যবাদ সংযুক্ত হবার জন্য। দর্শক, আমাদের সহকর্মী ফখরুল ইসলাম পলাশ এবং আব্দুল সামাদ সায়েম জানাচ্ছিলেন সেখানকার নির্বাচনের নানা খবর। চট্টগ্রামে দ্রুত গতিতে এগিয়ে চলছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজ। এরই মধ্যে এই প্রকল্পের 70% কাজ শেষ হয়েছে। বন্দর নগরীতে যাতায়াতের স্বপ্ন দেখাচ্ছে এই এক্সপ্রেসওয়েটি। এটি চালু হলে নগরীতে কমবে যানজট, বাড়বে বিদেশি বিনিয়োগ, বিকশিত হবে পর্যটন খাত, এমন অভিমত নগর বিশ্লেষকদের। দর্শক, এই ছিল সকাল 9টার বিরতিহীন সংবাদ আয়োজন। ধন্যবাদ সাথে থাকার জন্য।